প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বর্তমান পুঁজিবাজার ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ এবং বর্তমান নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট হিসাববিদ এম নুরুল আলম এফসিএ। তার পরিচয় রয়েছে আরও অনেকগুলো, আমরা সেই পরিচয়ে আজ না গিয়ে, উনি হিসেববিদ এবং পুঁজিবাজার খুব নিবিড়ভাবে উনি পর্যালোচনা করেন এবং পুঁজিবাজার সংস্কার থেকে শুরু করে পুঁজিবাজারের উন্নয়নে নেপথ্যে থেকে অনেক দিন ধরে কাজ করছেন সেই জনাব এম নুরুল আলম এফসিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে দেশ টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান বিজনেস টাইমসে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছি আলোচনায়, তার আগে শুধু একটু বলি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই যে ক্ষয়ে যাওয়া পুঁজিবাজার, সেটিকে পুনরুদ্ধার করবার জন্য নানান মুখে উদ্যোগ নিতে আমরা দেখেছি এবং পুঁজিবাজার থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে এবং লুটপাট হয়েছে সে তথ্যটিও কিন্তু আমরা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়। যে তথ্যগুলো নানানভাবে আগে গোপন করা হয়েছে সেগুলো উঠে এসছে। আমরা হোয়াইট পেপার কমিটি থেকে শুরু করে আর্থিক খাতের যতগুলো কমিশন হয়েছে বা কমিটি হয়েছে সেখান থেকেও আমরা সেই তথ্য উপাত্ত আমরা জানতে পেরেছি। কিন্তু এরপর অন্তর্বর্তীকালীন সরকার সেই যে ক্ষয়ে যাওয়া পুঁজিবাজারকে পুনরুদ্ধার করবার জন্য নানানমুখী যে উদ্যোগ নিয়েছে তার একটি বড় জায়গা জুড়ে ছিল সংস্কার। যে আইনি কাঠামো ভেঙে অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল সেখান থেকে যাতে আর তার গতি না বাড়তে পারে বরং হ্রাস টেনে ধরা যায়, সেজন্যই মূলত সংস্কারগুলোর উদ্যোগ ছিল। এবং সেই সংস্কারের পরেও আমরা দেখলাম সংস্কারের পাশাপাশি বহুমুখী উদ্যোগ আমরা দেখেছি, কিন্তু তারপরও আমাদের পুঁজিবাজার কেন যেন আর সেই হিমঘর থেকে উঠে দাঁড়াতে পারছে না, বরং অনেকেই ইতিমধ্যে পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন, নিঃস্ব হয়ে গেছেন, আর কেউ কেউ ঋণের ভারে জর্জরিত হয়ে কিভাবে এখান থেকে বেরোবেন সেই পথ খুঁজছেন নিরন্তর। কিন্তু কেন এত উদ্যোগের পরেও আমরা পুঁজিবাজারকে সামনের দিকে এগুতে পারলাম না বা ভাইব্রেন্ট করতে পারলাম না, কার্যকর করতে পারলাম না, প্রাণবন্ত করতে পারলাম না, সেই আলোচনাটাই শুনতে চাই জনাব এম নুরুল আলম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। বিশদ আলোচনার প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন, যদিও আমরা পুঁজিবাজার নিয়ে কাজ করি। আমার নাম নুরুল আলম এফসিএস। আমি বর্তমানে ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ, এটার আমি ইমিডিয়েট পাস্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট, বর্তমান কাউন্সিল মেম্বার। সো পুঁজিবাজার একটা অর্থনীতির, যে কোনো একটা দেশের অর্থনীতির জন্য এটা একটা ইটস এ মিরর। পুঁজিবাজারের উত্থান, পুঁজিবাজারের পতন, এটার উপর যে কোনো বিনিয়োগকারী, দেশি বিদেশি, সবাই পুরা দেশের অর্থনৈতিক অবস্থাটাকে প্রাথমিকভাবে নির্ণয় করে। এই পুঁজিবাজার যদি ক্রমান্বয়ে ফল করতে থাকে তাহলে ইনভেস্টমেন্ট অবশ্যই বাধাগ্রস্ত হয়, এতে কোনো রকমের দ্বিমত নেই। আর পুঁজিবাজারকে ভাইব্রেন্ট রাখা, সেটা হচ্ছে প্রথমত রেগুলেশনটা থাকতে হবে অত্যন্ত স্বচ্ছ এবং যুগ উপযোগী। তার উপরে থাকতে হবে রেগুলেশনের নন কমপ্লায়েন্সের জন্য যথাসময়ে ডিসিপ্লিন এনশিওর করা, অর্থাৎ এটার রেগুলেশন বা নীতিমালা অমান্যকারীদের যথাযথ শাস্তির আওতায় আনা, যেভাবে আইনে বলা আছে। আমাদের দেশে আমরা বিগত সরকারের রেজিমে আমরা 3টা টার্মসে আমরা যেটা দেখেছি, কিছু প্রভাবশালী এত বেশি শক্তিধর ছিল পুঁজিবাজারে, ওনাদের যে কোনো কথাই রেগুলেটর কথা বলার সাহস করতো না, কিংবা রেগুলেটর তাদের সাথে একাকার হয়ে গিয়েছিল, যার জন্য পুঁজিবাজারের ধারাবাহিকভাবে 3টা সরকারের টার্মে পুঁজিবাজারে প্রচুর পতন হয়েছে, ক্ষয় হয়েছে এবং রেগুলেশনের অপব্যবহার হয়েছে এবং রেগুলেশনকে ক্রমান্বয়ে দুর্বল করা হয়েছে। এতে অনেক
বিনিয়োগকারী প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান হয়েছে যারা অন্যায়ের আশ্রয় নিয়েছে, যারা অনিয়মের আশ্রয় নিয়েছে, যাদের বিরুদ্ধে রেগুলেটর কিংবা আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ সময়ে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা এনশিওর করে নাই। সেই কারণে পুঁজিবাজারের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি থেকে পুঁজিবাজার রাতারাতি উঠে আসাটা সম্ভব না। 5ই আগস্টের পরে পুঁজিবাজারের পুরা কাঠামো পরিবর্তন করেছে সরকার। অন্তর্বর্তী সরকার যে কাঠামো পরিবর্তন করেছে তাতে যে কমিশন ওনারা এখানে রিপ্লেস করে দিয়েছে, সেই কমিশন প্রচুর কাজ করেছে। বিশেষ করে ওনারা পুঁজিবাজার বিনির্মাণের জন্য কমিশন করেছে। এই কমিশনগুলি অনেক কাজ করেছে এবং অনেকগুলি আইনের ওনারা রেগুলেশনের নীতিমালার পরিবর্তন করেছে, আপডেট করেছে। সেগুলি এখন পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট হচ্ছে। এই মুহূর্তে আজকে 1.5 বছর সময় লেগে গেছে। এই সময়টা এতটুকু লাগা আমরা আশা করি নাই। আমরা মনে করেছিলাম উইদিন 1 ইয়ার এই জিনিসটা ইমপ্লিমেন্টেশনে চলে আসবে, কিন্তু এগুলি এখন ইমপ্লিমেন্টেশনে আসতেছে। এবং তার মধ্যে খুব সম্প্রতি আপনার আইপিও নীতিমালাটা, পাবলিক ইস্যু রুলসটাও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এগুলিতে এখন যখন ইমপ্লিমেন্ট হবে আমরা আশা করব যে নতুন বিনিয়োগ আসবে। বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলি লাভজনক প্রতিষ্ঠান এবং এগুলি জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এগুলির ভোক্তা হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ, হয় সার্ভিস অথবা প্রোডাক্ট। এই প্রতিষ্ঠানগুলি পুঁজিবাজারে যখন তালিকাভুক্ত হবে তাহলে আপনার পুঁজিবাজারের ডেপটা বেড়ে যাবে, ক্যাপিটাল বাড়বে পুঁজিবাজারের, এবং পুঁজিবাজারে যে ক্ষতির মধ্যে অনেকগুলি বিনিয়োগকারী এখান থেকে চলে গেছে, নতুন বিনিয়োগকারী আসবে এবং পুঁজিবাজার ভাইব্রেন্ট হওয়ার একটি সম্ভাবনা আছে। জনাব নুরুল আলম, আমরা আবার ফিরবো আপনার সাথে আলোচনায়। প্রিয় দর্শক, তার আগে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় বর্তমান পুঁজিবাজার ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বাংলাদেশের প্রেসিডেন্ট এম নুরুল আলম FCS। তিনি সেই সাথে বেসরকারি খাতের তফসিলি ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংকেরও পরিচালক। জনাব নুরুল আলম, আপনি বলছিলেন যে অনেক অনিয়ম দুর্নীতি হয়েছে, সেটি হোয়াইট পেপার কমিটি সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে সেটি উদ্ঘাটনও করেছে, আমরা দেখেছি। কিন্তু তারপর এই পুঁজিবাজার কেন্দ্রিক আপনি যেটি বলছিলেন যে ক্ষমতার অপব্যবহার বা অতি ব্যবহার করে এই লুটপাটগুলো পুঁজিবাজার থেকে করা হয়েছে। কিন্তু যারা করলেন আমরা দেখেছি যে সেই পুঁজিবাজারেও তাদের স্টেক রয়ে গেছে, ছিল, এখনও আছে। তো ওই কোম্পানিগুলোর থেকে যারা পুঁজি হারিয়েছেন বা পুঁজি খুইয়েছেন বা পুঁজি লুটপাট করে যারা নিয়ে গেছেন, সেই ব্যক্তি এবং সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থাটা কি? তার বিরুদ্ধে সরকার বা নিয়ন্ত্রক সংস্থা কতটুকু ব্যবস্থা নিতে পেরেছে বলে মনে করেন? ধন্যবাদ সুলতান ভাই। আমার যে অবজারভেশন, লাস্ট 18 মান্থস এই ইন্টারিম গভর্নমেন্টের পুঁজিবাজার সংশ্লিষ্ট যে রেগুলেটরি বডি আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই কমিশনের অনেক কার্যক্রম আমরা দেখেছি 18 মাসে এবং অনেক নীতিমালার সাথে সাথে ওনারা অনেক এনফোর্সমেন্ট করেছে। এনফোর্সমেন্টের মধ্যে যারা পুঁজিবাজারে অনিয়ম করেছে, অনিয়মের মাধ্যমে যারা বেনিফিশিয়ারি, যারা বেনিফিটেড হয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, রেগুলেটর ব্যবস্থা নিয়েছে। এবং এটা সম্পূর্ণ না, এখনো পর্যন্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আর যদি আমি আপনার প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে চেষ্টা করি, তাহলে রেগুলেটরি বডিতে যারা এই দুর্নীতি অনিয়মকে প্রশ্রয় দিয়েছে, একাকার হয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু
প্রয়োজনীয় ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এবং রেগুলেটরি বসও এখন আপনারা জানেন যে তার বিরুদ্ধে বিচার চলছে। সুতরাং আমরা এখনও অনেকগুলি ইস্যুয়ার কোম্পানি যারা পুঁজিবাজার থেকে টাকা তুলেছে, সেই টাকার পাচার করেছে বলে আমাদের কাছে বিভিন্ন পত্রিকা সংবাদ মাধ্যমে আমরা জানি, তাদের সবার বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নাই। সো অনেক পুঁজিবাজারের বড় বড় মাফিয়া চক্র, যারা যদিও বিভিন্ন বিচারে তারা বিচারাধীন, কিন্তু পুঁজিবাজারের জন্য যে স্পেসিফিকলি পুঁজিবাজারের জন্য যে আরও অনেক রকমের আইনের আওতায় তারা আইন ভঙ্গ করার জন্য যে পুঁজিবাজারের আজকে ধ্বংস, এটার জন্য তাদেরকে ওই সব বিষয়গুলিতেও আইনের আওতায় আনলে এগুলি যখন জনসমক্ষে আসবে পত্রিকার বিভিন্ন পাবলিক নিউজের মাধ্যমে, তখন যারা ভবিষ্যতে এই পুঁজিবাজারের বিভিন্ন কার্যক্রমে জড়িত হবে তারা সচেতন হবে, তারা এই ধরনের অপকর্ম বা অনিয়ম আর করতে দ্বিতীয়বার চেষ্টা করবে না। সো আমি মনে করি যে রেগুলেটর সঠিক পথে আগাচ্ছে এবং সাহসের সাথে প্রত্যেকের সাথে যারা অনিয়ম করেছে। আমি আপনার সাথে একটু এই জায়গাটাতে একটু ভেতরে যেতে চাই। সেটি হলো, আপনি বলছেন আপনার কথাগুলো একেবারে অ্যাজ এ হোল হয়ে যাচ্ছে। আমি স্পেসিফিক যদি আপনি আমাকে দু একটি ঘটনা বলেন, আপনার এই পুঁজিবাজারকে লুটপাট করবার জন্য আপনাদের পেশার যারা হিসাববিদ, সবার কথা বলছি না, একটি অংশ তো সেটির সাথে, হিসাববিদদের একটি অংশ সেটার সাথে জড়িত ছিল, কারণ তাদের মাধ্যমেই এই কোম্পানিগুলোর অডিট করা হয়েছে, এই গ্লেজি পিকচার দেওয়া হয়েছে, শাইনি পিকচার দেওয়া হয়েছে, ভিন্ন বার্তা দেওয়া হয়েছে ক্রেতাদের কাছে। এবং এই হিসেববিদ থেকে শুরু করে আপনি এফআরসির কথা বলেন, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশনের কথা বলেন, আপনাদের যেটি দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ, এই যে সংস্থাগুলোতে যারা কাজ করছেন আপনাদের সংগঠনগুলোকে, তাদের মধ্যে যারা দোষী তাদের তাদের বিরুদ্ধে স্পেসিফিক কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? বা যারা টাকাটা নিয়ে গেছে বাজার থেকে, যেমন যদি বলেন জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট ছেড়ে টাকা নিয়ে লুটপাট করা হয়েছে, কাউকে মিনিমাম একটি কাগজও পর্যন্ত দেওয়া হয়নি, সেই কোম্পানির থেকে টাকা উদ্ধার করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার ব্যাপারে কি কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল? ধন্যবাদ সুলতান ভাই, আপনি একদম স্পেসিফিক্যালি যাচ্ছেন। আমি একটু ওইরকম স্পেসিফিক্যালি, যেহেতু অনেক কিছু বিচারাধীন আছে, এই বিষয়ে একটু আমি জেনারেলিস্টিক কথা বলতে চাচ্ছি। আমি এটাই বলেছি যে অনেকগুলি অ্যাকশন নেওয়া হয়েছে, বাট সবগুলি না, অনেকগুলি এখনো বাকি আছে। তো কয়েকটা ইস্যুয়ার কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং প্রফেশনালদের মধ্যে বাংলাদেশে পৃথিবীব্যাপী যে আপনার যে প্রফেশনগুলি গভর্নেন্স এনশিওর করার জন্য এবং আপনার স্টেক হোল্ডারদেরকে অ্যাসুরেন্স প্রোভাইড করার জন্য যে প্রফেশনগুলি কাজ করে, তার মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি বা কোম্পানি সেক্রেটারি যেটাকে বলে, এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আমাদের দেশে আছে, এবং ইন্টারনাল অডিট এটা হচ্ছে অভ্যন্তরীণ যে ইন্টারনাল কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলি এনশিওর করা এবং কোম্পানি যে হিসাব প্রণয়ন করে তার নিশ্চয়তা, তার অ্যাসুরেন্স প্রোভাইড করা বোর্ডকে বা ম্যানেজমেন্টকে কিংবা ওনারকে, এই হিসাব পদ্ধতি সঠিক মতো লিপিবদ্ধ হচ্ছে কিনা এবং হিসাব যে স্টেটমেন্টগুলি হচ্ছে এগুলি সঠিক তথ্য, সঠিক রেজাল্ট ডিসপ্লে হচ্ছে কিনা, এটা ইন্টারনাল অডিটরের দায়িত্ব। সে প্রাথমিক দিকে এই কাজটা করে এবং আইন এক্সটার্নাল অডিটর যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদেরকে আইন দ্বারা নিশ্চয়তা দেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ইস্যুয়ার কোম্পানি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ করতে হবে, যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যার ফার্ম আছে, যে লাইসেন্সদারি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ থেকে যে লাইসেন্সদারি এবং বর্তমানে এফআরসিতে নিবন্ধিত, তাদেরকে কোম্পানি নিয়োগ করবে আইন কোম্পানিজ অ্যাক্টের ধারা অনুসারে নিয়োগ করতে বাধ্য। কারণ কোম্পানির অ্যাকাউন্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অডিট করে না দিলে কোনো রেগুলেটর অ্যাকসেপ্ট করবে না, এবং এটা অডিট করে দেওয়ার পরে শেয়ার হোল্ডারদের কাছেও ডিসপ্লে করতে হয় পত্রিকার মাধ্যমে। সো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যেহেতু আইন দ্বারা নিয়োজিত এবং আইন দ্বারা দায়বদ্ধ, তাদের
অডিটেড অ্যাকাউন্টস দেওয়ার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দায় কি আছে না আছে সেটা আইনে বলা আছে। চার্টার্ড সেক্রেটারি যারা, তারা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা তাদের দায়িত্ব। কর্পোরেট গভর্নেন্সটা কিন্তু কোনো নাম্বার না, তাদের কোনো নাম্বার না। আপনি বলতে চাইছেন আইনি বাধ্যবাধকতার কারণে তারা সম্পৃক্ত এবং বাধ্যবাধকতা থাকেন, কিন্তু তারা আইন অনুযায়ী কাজগুলো করেছেন, কিন্তু এর মধ্যেও অনেক ফাঁক ফোকর আমরা দেখতে পেয়েছি। সে বিষয় নিয়ে আলোচনা করব আপনার সাথে। আবার একবার বিরতি নিচ্ছি প্রিয় দর্শক। বিরতির পর আমরা ফিরবো অতিথিকে নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। এম নুরুল আলম এফসিএস উনি কথা বলছিলেন। জনাব নুরুল আলম, আপনি বলছিলেন যে এই হিসেববিদদের বিষয়ে যে বিভিন্ন মহল, বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্টদের একটি অভিযোগের তীর রয়েছে, সেটি সম্পর্কে আপনার বক্তব্যটা আমরা একটু শুনতে চাই। হিসাববিদ যারা স্ট্যাটিউটরি অডিটর, যারা বিধিবদ্ধ হিসাব রক্ষক, আইন যাদেরকে এই অধিকারটা দিয়েছে এবং কোম্পানিগুলি যাদের কাছে বাধ্য যে তাদেরকে নিয়োগ করা, তাদের হিসাবটাকে নিরীক্ষা করিয়ে তারপরে যারা স্টেক হোল্ডার তাদের কাছে দেওয়ার জন্য। সো যেই হিসাবের উপর বিশ্বাস রাখার জন্য হিসাব বিজ্ঞানীদেরকে সার্টিফিকেট দিতে হয়, সেই হিসাব বিজ্ঞানীদের অবশ্যই দায় আছে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে হিসাবটা তৈরি করে সারা বছর ব্যাপী কোম্পানির কর্মকর্তারা, কোম্পানিতে যারা অ্যাকাউন্টেন্ট থাকে তারা, ওনারা তৈরি করে হিসাবটা হিসাব বিজ্ঞানীদের কাছে অডিট করার জন্য দেয় এবং হিসাব বিজ্ঞানীরা তার এখানে স্কোপ যেটা থাকে তার মধ্যে তারা এটাকে বিচার বিশ্লেষণ করে তারপরে তারা সার্টিফিকেশনটা দেয়। তো এখানে অবশ্যই তারা দায় এড়াতে পারে না এটার নির্ভুলতার জন্য। তাদেরকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আপনি বলছেন আপনি নিজেও হিসেববিদ, কিন্তু একটি কথা থেকেই যায় দিন শেষে, যে কাগজপত্র কোম্পানি থেকে হিসেব থেকে দিচ্ছে সেটির ভিত্তিতে তারা করছেন, কিন্তু এই যে দায় তাদের উপরে এসছে, আমি আশা করতে চাই ভবিষ্যতে তারা কোম্পানির শুধু দেয়া তথ্যই নয়, সত্য উদ্ঘাটন করে তারপরে হিসেব দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আমরা নিশ্চয়ই আবার কোনো অনুষ্ঠানে আপনার আলোচনা শুনবো, এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আপনাদের সবাইকে দেখবার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।